বিক্রম তার মা শান্তি দেবীকে নিয়ে খালের ধারে এক বাঁশপাতার ঘরে দুঃখে দিন কাটাচ্ছে। বলি, ও বিক্রম, ঘরে যে এক ফোঁটা চাল নেই, এখন কি রান্না করব বলতো? কিছু একটা তৈরি করে নাও মা, আজকের দিনটা চালিয়ে নাও। আমি কালকে চাল আনবার ব্যবস্থা করছি। এভাবে চললে হয়? আমরা এখানে একা থাকি, কার কাছে যাব ধার আনতে? সেই ধার আনতে গ্রামের মধ্যেই যেতে হয়। লক্ষ্মী মা আমার, আজকের দিনটা একটু চালিয়ে নাও। গ্রামের কারোর কাছ থেকে ধার আনো, বলবে কালকে দিয়ে দেব। আমাকে এখন আর কেউ ধার দিতে চায় না। আমাকে দেখলেই সবাই দরজা বন্ধ করে দেয়। আমার কতটা খারাপ লাগে বুঝিস তুই? আমি তো চেষ্টা করছি মা, তুমি তো বোঝো আমি তো কম চেষ্টা করি না কাজের জন্য। এত পড়ালেখা করেছি কিন্তু তবু একটা কাজ জুটছে না। আমি তোর কষ্টটাও বুঝি বাবা। সেই ছোটবেলা থেকে কত কষ্ট করেই না বড় হয়েছিস। তোর বাবা বেঁচে থাকলে আজকে এত কষ্ট আমাদের করতে হতো না। সেসব কথা বাদ দাও। তুমি দেখো, আমি কাজ পেয়ে গেলে তোমাকে অনেক অনেক সুখে রাখবো। তারপর এই বাঁশপাতার ঘর বদলে নতুন ঘর তুলব। এত কিছু করতে হবে না রে, আমরা সুখ চাই না। আমি শুধু দেখে যেতে চাই তুই একটা কাজ পেয়েছিস, তোর জীবনটা ভালো হবে। অন্যদিকে গ্রামের জমিদারের মেয়ে অনন্যা। অনন্যা স্বভাবে চটপটে, এক জায়গায় সে স্থির হয়ে থাকতেই পারে না। আর এই যে, আপনি নৌকা চালাতে জানেন তো? এইভাবে তো নৌকা চালানো যায় না, যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে। আপনি আমাকে শেখাচ্ছেন? আমি খুব ভালোভাবে নৌকা চালাতে পারি। কতটা পথ আমি নৌকা চালিয়ে এসেছি জানেন? তা তো নদী শান্ত ছিল বলে। নদীর অবস্থা দেখেছেন? ধীরে ধীরে নদীর অবস্থা খারাপ হচ্ছে। নৌকা যদি একবার চালানো শেখা যায় তাহলে নদী শান্ত থাকুক আর অশান্ত থাকুক, তাতে কোনো সমস্যা হয় না। দেখুন, আমি কিন্তু আপনাকে সতর্ক করে দিলাম। এরপরে কিছু হয়ে গেলে আমার আবার দোষ দেবেন না যেন। আপনার দোষ দেব কেন? আপনাকে আমি চিনি নাকি? আর এই নৌকাটা এভাবে তুলছে কেন? বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমাকে জল থেকে তোলো, আমি সাঁতার জানি না। কি হলো? আমি বলেছিলাম না নৌকা উল্টে যাবে? হলো তো আমার কথা। বেশ তো বাহাদুরি দেখাতে এসেছিলেন, এবার কেমন হলো? আপনি এখনো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন? আগে আমাকে বাঁচান, আমি আমি সাঁতার জানি না। বেশি পাকামি করতে গেলে এমনই হয়, বুঝলেন তো? এবার আর কখনো পাকামি করবেন না। এরপর বিক্রম এবং অনন্যার মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়। অনন্যা মাঝে মধ্যে বিক্রমের সঙ্গে দেখা করতে খালের পাড়ে আসতে থাকে। অনন্যা, তোমার বাবা আমাদের এই সম্পর্ক মেনে নেবে তো? আমার তো খুব ভয় হয়। আমি নিশ্চিত তোমার বাবা এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। সেটা আমিও জানি। আমার বাবা খুব অহংকারী মানুষ। সেখানে তোমার মতো একজন বেকারের হাতে আমাকে কখনোই তুলে দেবে না। তাহলে তাহলে আমাদের এই প্রেমের পরিণতি কি হবে? তোমাকে ভুলে যেতে হবে? না না, এমন অলক্ষণে কথা বলো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবোই না, কখনোই ভুলে যেতে পারবো না তোমায়। তাহলে তোমার বাবাকে কিভাবে মানিয়ে নেব আমরা? আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। আমার অবস্থা কখনো ভালো হবে বলে মনে হয় না। তোমার অবস্থা যেমনই থাকুক না কেন, আমি তোমার পাশে সব সময় আছি। দেখবে, যদি আমার বাবা রাজি না হয় তাহলে আমি তোমার সাথে পালিয়ে আসব। কি বলছো তুমি? তুমি ওই বড় বাড়ি রাজপ্রাসাদ ছেড়ে আমাদের এই বাঁশপাতার ঘরে এসে থাকবে? কেন থাকবো না? আমি তো তোমাকে ভালোবাসি। তুমি যেখানে রাখবে আমি সেখানেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। না না, আমি তোমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিতে পারি না। তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। আমার কাছে থাকলে তোমার ভবিষ্যৎ সুন্দর হবে না। যে সুন্দর ভবিষ্যতে তুমি থাকবে না, সেই ভবিষ্যৎ সুন্দর হতেই পারে না। আর সেই সুন্দর ভবিষ্যতও আমি চাই না। তাহলে? তাহলে আর কিচ্ছু নয়। বাবাকে একবার বলবো, যদি মেনে না নেয় তাহলে আমি তোমার কাছে পালিয়ে আসবো। শুনেছ ভাবি, ওই বিক্রমের কত বড় সাহস! একটা সামান্য বেকার ছেলে হয়ে রাজকুমারীর দিকে হাত বাড়িয়েছে। রাজকুমারী আবার কে? এখানে আমাদের রাজাই বা কে? কি বলছিসটা কি তুই? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে দূর, আমি জমিদারের মেয়ের কথা বলছি। জমিদারের মেয়ের সাথে ওই বিক্রম প্রেম শুরু করেছে। মাঝে মধ্যেই তো দেখি
খালের পাড়ে দুজনে বসে গল্প গুজব করছে। কি বলিস? আমাদের গ্রামে আবার এসবও শুরু হয়েছে? জমিদার বাবু কি এখনো সেসব কথা জানে না? মনে হয় না, কারণ জমিদার বাবু যেমন অহংকারী মানুষ, তিনি এই সম্পর্ক কোনোদিন মেনে নেবেন না। আহারে বেচারা বিক্রম, না জানি বিক্রমের কি অবস্থা হয়। জমিদার বাবু তো ভালো মানুষ নয়। এসব কথা যদি জমিদার বাবুর কানে যায়, তাহলে বিক্রমকে জমিদার বাবু মেরেই ফেলবে। বিক্রমের এমন অবস্থা হতে আর বেশি দেরি নেই বলে মনে হয়, কারণ আজকালের মধ্যেই দেখবি জমিদার বাবু সমস্ত কথাই জেনে গেছেন। যা হবে ভালোই হবে। বিক্রমের উচিত হয়নি জমিদার বাবুর মেয়ের সাথে প্রেম করার, কারণ বিক্রম ভালোভাবেই জানে চাঁদের দিকে হাত বাড়ালে হয় না। শুধু চাঁদের দিকে হাত বাড়ায়নি রে, সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখেছে। ভালোই দান মেরেছে। জমিদার বাবু একবার যদি মেনে নেয়, তাহলে সমস্ত রাজত্ব বিক্রমের। বাদ দে, আমাদের আর কি করার? আমরা শুধু তাকিয়ে তাকিয়ে ঘটনাগুলো দেখতে পারবো। শুনেছ শুনেছ তোমার আদরের মেয়ে কি করেছে? বেশ তো বলতে, শাসন করো না, শাসন করো না। শাসন না করবার বলে এখন কি হয়েছে দেখো। আহা, তুমি এমন করছো কেন? জীবনটা হলো অনন্যার নিজের। অনন্যা নিজে বুঝবে তার কাকে ভালো লেগেছে, কাকে ভালো লাগেনি। তাই বলে ওই সামান্য বেকার ছেলেটাকে পছন্দ করবে, যার কোনো বাড়ি ঘর নেই, বংশ পরিচয় নেই, খালের ধারে বাঁশ পাতা দিয়ে একটা ঘর তৈরি করে থাকে? এখন তোমার মেয়ে যদি সেখানে গিয়ে শান্তি পায়, তাহলে তো তুমি কিছু করতে পারবে না। কে বলেছে করতে পারবো না? আমি আমার মেয়েকে কোনোভাবেই ওই গরিব ঘরে যেতে দেব না। আমার মেয়ের কষ্ট হবে। আর ওই ছেলের সাথে যদি বিয়ে না দাও, তাহলে তোমার মেয়েটা যে কষ্ট পাবে। সেই কষ্ট থাকবে কয়েকদিনের, কিন্তু গরিব ঘরে বিয়ে হলে সেই কষ্ট থাকে সারা জীবনের। তাহলে এখন কি করবে? মেয়েটাকে কিভাবে বোঝাবে? মেয়ে কিন্তু তোমার কথা একদমই শুনবে না। সেটা আমি ভালোভাবেই জানি। আমি ভেবেছি ওর বিয়ে দিয়ে দেব। পাশের গ্রামের জমিদার ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছি আমি। এই যে এত সহজে বিয়ে ঠিক করে ফেলেছো, ওকে রাজি করানো কিন্তু এত সহজ বিষয় হবে না। তুমি নিজেই ওর সাথে কথা বলে দেখো। ঠিক আছে, আমি নিজেই ওর সাথে কথা বলছি। আমি কথা বললে আমার কথা ও ফেলতে পারবে না। কি হলো? তুমি এভাবে কাঁদছো কেন? আর এভাবে আমাকে এত জরুরি তলব করলে যে? যেই ভয় পেয়েছিলাম আমরা, সেটাই হলো। বাবা সমস্ত কিছু জেনে গেছে, আর বাবা আমাদের সম্পর্কটা অস্বীকার করেছে। কি বলছো তুমি? তাহলে এখন কি হবে? আমি তোমাকে কোনোভাবেই ভুলে যেতে পারবো না। আমি তোমাকে ছাড়তে পারবো না, বিশ্বাস করো। আমি জানি, আর আমিও তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না। আমাদেরকে কিছু একটা করতে হবে। তুমি বলো আমরা কি করতে পারি? আমি কিসের ভরসায় তোমাকে কিছু করতে বলবো বলো তো? আমি একটা বেকার ছেলে। তোমাকে আমি ভালোভাবে রাখতে পারবো কিনা আমি সেটাও জানি না। সে নিয়ে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ভবিষ্যতে তুমি নিশ্চয়ই কিছু একটা করতে পারবে। কিন্তু এখন তুমি আমাকে বলো, আমি কি করব? আমাদের হাতে শুধু একটা উপায় বেঁচে আছে। আমাদেরকে পালিয়ে যেতে হবে। তুমি কি আমার হাত ধরে পালাতে পারবে? পারবো না কেন? অবশ্যই পারবো। আমি তো তোমার এই অনুমতির অপেক্ষাতেই ছিলাম। বলো, কবে পালাবে? যদি পালাতে চাও তাহলে আজকে রাতেই পালাবো আমরা। বেশি দেরি করা যাবে না। আমি বেশি দেরি করতে চাই না, তাহলে বাবা আমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আমি আজ রাতেই পালিয়ে আসবো। কিন্তু তোমার বাবা যদি আমাদেরকে ধরবার জন্য লোক পাঠায়? সে নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমার জীবন যতদিন আছে, তোমার গায়ে একটা আঁচড়ও লাগবে আমি দেব না। বেশ, তাহলে আজকে রাতে এখানেই আমরা দেখা করব, কেমন? তুমি চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। অনন্যা এবং বিক্রম দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে বিক্রমের বাঁশপাতার ঘরে এসে উপস্থিত হয়। বিক্রম, এটা তুই কি করেছিস? আমাকে না জানিয়ে তুই একা একা বিয়ে করে বউ নিয়ে ঘরে এসেছিস? মা, আমি অনন্যাকে খুব ভালোবাসি। তুমি ওকে মেনে নাও, অমত করো না মা। তুই এটা ভাবলি কিভাবে যে আমি একজন জমিদারের মেয়েকে মেনে নেব?
আমি কোনোদিন এই বিয়ে মেনে নেব না। তুই তুই এই মেয়েকে ফিরিয়ে দিয়ে আয়। এটা সম্ভব নয় মা, আমরা তো বিয়ে করে ফেলেছি। এটা তুই কেন করলি? তুই জানিস না এই বিয়ে কোনোদিন ওই জমিদার মেনে নেবেন না। আর তাছাড়া আমাদের এই অভাবের ঘরে এই মেয়ে থাকবে কিভাবে? ও থাকতে পারবে না, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এবার থেকে আমি আরো ভালোভাবে কাজ করবার চেষ্টা করব। তোর যা খুশি তাই কর। আমাকে না জানিয়ে যখন বিয়ে করে নিয়ে আসতে পেরেছিস, তখন আমার মতামতের আর কোনো প্রয়োজন আছে নাকি তোর কাছে? মা, আমি তো ভেবেছিলাম তুমি এই বিয়ে মেনে নেবে। এটা তুই মিছে মিছে ভাবতে গেলি কেন? আমার এক কথা, আমি এই বিয়ে কোনো দিন মেনে নেব না। তোর যা খুশি তাই কর। আগে খাবারটা শেষ করো, তারপর রান্নার কাজ করা যাবে। না মা, বিক্রম তো কাজ খুঁজতে গেছে, চলে এসেই তো আবার খাবার চাইবে। আমি বরং খেতে খেতেই রান্নাটা শেষ করে ফেলি। এইসব তোমার অভ্যেস আছে নাকি? এমনিতেও এই বাড়িতে মাটির চুলোতে রান্না করতে পারছো না, আবার এদিকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাচ্ছ। বলি, তরকারি ছিল না? না মা, সকালে আপনাকে খাবার দেবার পর আপনার ছেলে দুবার খাবার খেয়েছে, তাই যতটুকু তরকারি ছিল ওকেই দিয়ে দিয়েছি। আমি বুঝতে পারছি না তুমি এই বাড়িতে থেকে কেন এত কষ্ট করছো। তোমার বাবা জমিদার, চলে যাও না মা। আমি যখন একবার এই বাড়িতে এসেছি, আমি আর কোনোদিন এই বাড়ি ছেড়ে যাব না। এটাই এখন আমার শেষ ঠিকানা। আমি যত ভাবি তোমাকে মেনে নেব না, তত তুমি আমাকে মুগ্ধ করে দাও। তোমাকে মেনে না নিয়েও থাকতে পারি না। আমি জানি আমাকে আপনি কোনোদিন মেনে নেবেন না, আমাকে আপনার পছন্দ নয়। তবে আপনি যেমন মানুষ ভাবছেন, আমি তেমন মানুষ নই। কে বলেছে তোমাকে আমি মেনে নেব না? তোমাকে তো আমি মেনেই নিয়েছি। শুধুমাত্র এই কটা দিন তোমাকে একটু পরীক্ষা করলাম। কি বলছেন মা? তাহলে কি আপনি আমাকে মেনে নিয়েছেন? অবশ্যই তোমাকে আমি মেনে নিয়েছি। তোমাকে আমি আশীর্বাদ করি, এই সংসার তুমি ভরিয়ে রেখো। অনন্যা, অনন্যা, কোথায় গেলি তুই? আমি তোকে নিতে এসেছি। এই ঘরে তোকে থাকতে হবে না, চলে আয় তুই আমার সাথে। বাবা, তুমি এখানে কি করছো? এখানে এত লোকজন নিয়ে এসে চিৎকার করছো কেন? আমি তোকে নিয়ে যেতে এসেছি। তুই চল মা, এই গরিব ঘরে তোকে আর থাকতে হবে না। আমি তোর সব ভুল মাফ করে দিয়েছি। আমি তো তোমাকে ভুলগুলো মাফ করতে বলিনি। তুমি ভুলগুলো মনে রেখে আমার থেকে দূরে থাকো। আমি এই বাড়ি থেকে কখনোই যাব না। কি বলছিস কি তুই? আমি দেখতে পাচ্ছি এ বাড়িতে তুই ভালো নেই। সব সময় ওই বড় বাড়িতে ছিলিস, আর এখন এই বাঁশ পাতার ঘরে। তুমি যেটা দেখছো সেটা তো সত্যি নাও হতে পারে। আমি এই বাড়িতে সত্যি খুব ভালো আছি। আমি তোমার বাড়িতে গেলে একদম ভালো থাকবো না। আমি তোকে জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে লালন পালন করেছি, বড় করেছি, আর তুই এ কথা বলতে পারলি? তুমি আমার ভালো থাকার কথা একবারও চিন্তা করোনি বাবা। আমি বিক্রমের সঙ্গেই ভালো থাকবো, এটা তোমার বোঝা উচিত ছিল। তার মানে তুই আমার সাথে যাবি না? না বাবা, তোমাকে এভাবে ফিরিয়ে দিতে আমার খারাপ লাগছে। তবুও আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। ওই দেখো, সেদিন তোমাকে বললাম না এই মেয়ে বিক্রমের সাথেই পালিয়ে আসবে? দেখতে পারলে তো? কি আর করার, মেয়েটা নিজের কপাল নিজেই পুড়িয়েছে। অমন জমিদার বাড়ি রেখে এমন বাঁশ পাতার ঘরে এসে কে থাকে ভাই? তবে একটা দিক ভালোই করেছে, যার সাথে প্রেম করেছে তার সাথেই পালিয়ে এসেছে, হাত তো ছেড়ে দেয়নি। তাতে এমন কি আর হয়েছে বলো? একসাথে ওই গরিব ঘরে না থেকে আলাদা হয়ে বড়লোক ঘরে থাকা অনেক ভালো। অভাব যখন ঘরে আসে না, তখন ভালোবাসা দরজা দিয়ে পালিয়ে যায়। আমার কিন্তু তেমনটা মনে হয় না। মেয়েটাকে দেখে যথেষ্ট ভালো মনেরই মনে হচ্ছে। কত বড় ঘর থেকে এসে এখানে পড়ে আছে, আর কত ভালোভাবে কাজ করছে দেখো। এখন তো মেয়েটা কিছুই বুঝতে পারছে না, এখন তো ভালোবাসার মধ্যে আছে কি না। কয়েকটা দিন যাক না, তারপর হাড়ে হাড়ে টের পাবে। ও
ও যদি আবার ওই জমিদার বাড়িতেই ফেরত না যায় তাহলে আমার নাম তুমি বদলে রেখো। শুনলাম মহেন্দ্রবাবু নাকি মেয়েটাকে নিতে এসেছিল, মেয়েটা তাকে ফিরিয়ে দিয়েছে। যদি যাওয়ার হতো তাহলে এখনই বাবার সাথে চলে যেত। যখন যাওয়ার সময় হবে তখন দেখবে আমরা কিছু জানতেও পারিনি, এর আগে থেকেই চলে গেছে মেয়েটা। গেলে যাক, আমাদের আর কি, আমরা শুধু কাহিনীগুলো দেখছি। ঠিক বলেছো ভাই, আমাদের তো কিছুই যায় আসে না। যাই হোক, চলো, অনেক সময় হয়ে গেছে। কি গো, তোমার এত আসতে দেরি হলো কেন? দেরি করব না মানে? আমি কি বাইরে হাওয়া খেতে যাই নাকি নাকি আড্ডা দিতে যাই? আমি কাজ করি আর অন্য কাজ খুঁজি। এতে তো রেগে যাওয়ার কি আছে? আমার সাথে তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো স্বাভাবিক একটা প্রশ্ন করলাম। কিসের স্বাভাবিক প্রশ্ন করলে? ঘরে ঢুকতে না ঢুকতে চাওয়া শুরু করে দিয়েছো। আমি কৈফিয়ত দেওয়ার জন্য বসে আছি নাকি? তুমি আমার সাথে এভাবে কথা বলছো, আমি বুঝতে পারছি না তুমি এমন বদলে যাচ্ছ কেন। বদলে যাব না কেন? যেখানে একটা কাজ করবার কথা তোমাকে ভালো রাখবার জন্য, সেখানে আমার আরও 5টা কাজ খুঁজতে হচ্ছে। আমি তো তোমাকে বলিনি আরো 5টা কাজ করতে। তুমি একটা কাজ করলেও আমি খুশি, তুমি কাজ না করলেও আমি খুশি। ভালোই বলেছ। তারপর গ্রামের লোকজন আমাকে নিয়ে নিন্দে করুক। এমনিতেও গ্রামের লোকজন আমাকে কথা শোনাতে ছাড়ে না, তোমাকে বিয়ে করেছি বলে। এখন গ্রামের লোক তোমাকে নিয়ে নিন্দে করছে, সেটাও কি আমার দোষ নাকি? আমি কি তাদের গিয়ে বলেছি তোমার নামে নিন্দে করতে? তোমাকে বিয়ে করবার জন্যই তো এমন হয়েছে। কেন যে গরিব হয়ে জমিদার ঘরে বিয়ে করতে গেলাম কে জানে। তাহলে তুমি কি বলছো? আমি কি আমার বাবার বাড়িতে চলে যাব? তোমার সাথে আর ঘর সংসার করব না আমি? তুমি কি সেটাই চাও? আমি তো বলিনি আমি সেটা চাই। মেয়ে মানুষের একটাই দোষ, সবকিছু বেশি বেশি বোঝে, জীবনটাই নষ্ট। কয়েকদিন পর এক সন্ধ্যায় প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ে বিক্রমের বাঁশপাতার ঘর ভেঙে যেতে শুরু করে। ওরে বিক্রম, আমাদের ঘরটা বুঝি এখন খালের ভেতরে চলেই যাবে রে। কি করব, কোথায় আশ্রয় নেব? আমার বড্ড ভয় করছে, যদি আমাদের কিছু হয়ে যায়। বিক্রম, বিক্রম, তুই একটা কাজ কর, অনন্যাকে কোনোভাবে ও বাবার বাড়িতে দিয়ে আয়। আমাদের সাথে এখানে থাকলে ওর যে বিপদ হয়ে যাবে। কি বলছেন আপনি মা? না না, আমি আপনাদের এই অবস্থায় ছেড়ে বাবার বাড়িতে চলে যাব? আপনি কি পাগল হয়ে গেছেন? মা ঠিক কথাই বলেছে, তোমার এখান থেকে যাওয়া উচিত। এখানে থাকলে তোমার বিপদ হয়ে যাবে। আর তোমরা তোমরা বিপদের মুখে থেকে বিপদের সাথে মোকাবিলা করবে নাকি? আমাদের তো মোকাবিলা করতেই হবে, তাছাড়া আমাদের এমন অভ্যেস আছে। তোমার তো অভ্যেস নেই। আমি তোমাকে দিয়ে আসছি, চলো। বললাম তো আমি যাব না, আমাকে জোর করো না। আমি এই বাড়ির একজন সদস্য। এই বাড়ির যা কিছুই হয়ে যাক না কেন, আমি এই বাড়ি ছেড়ে একটা পাও বাইরে দেব না। বিক্রম রে, তুই ওর কথা শুনিস না বাপ। তুই যা, ওকে জোর করে হলেও ওই বাড়িতে ফিরিয়ে দিয়ে আয়। যদি আমরা বেঁচে থাকি তাহলে আমাদের সাথে আবার দেখা হবে। থামো, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি বারবার করে বলছি ওই বাড়িতে আমি ফিরে যাব না। দেখো, এমন জেদ করো না। যদি তোমার কিছু হয়ে যায় আমি তোমার বাবাকে কি জবাব দেব বলো তো? আমার বাবাকে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। তুমি যদি বেঁচে থাকো তাহলে আমিও বেঁচে থাকবো, আর তোমাদের কিছু হয়ে গেলে আমারও কিছু হয়ে যাবে। না না, হতে দিতে পারি না। তোমাকে আমি বিয়ে করে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। তাতে কি হয়েছে? আমিও তো তোমার একমাত্র বউ। দেখো, আমি যদি এবার ওই বাড়িতে ফিরে যাই, বাবা কোনো দিন আমাকে ফিরিয়ে দেবেন না। তাতে আমার কোনো আফসোস নেই। তুমি বেঁচে থাকবে, এটাই তো অনেক কিছু। আমরা চাই না তোমার কোনো বিপদ হোক, আমরা এটা মানতে পারবো না। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি আমাকে এইভাবে জোর করে দিয়ে আসতে পারো না। এভাবে জেদ করো না, আমার কথাটা একটু মানবার চেষ্টা করো। আমি তোমার কোনো কথা শুনবো না এবং মানবো না। গেলাম আমি। অবশেষে মহেন্দ্রবাবু বুঝতে পারেন অনন্যা এই বাঁশপাতার ঘরেই সুখে আছে। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে অনন্যার কাছে ক্ষমা চাইতে চলে আসেন। বাবা, তোমরা এখানে দুজনে? কিভাবে যে বলবো, আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি তুই এই বাঁশপাতার ঘরে থেকেই সুখী থাকবি।
কি বলছো বাবা তুমি? কালকে রাতে তোর চিন্তায় আমি এ বাড়িতে তোকে নিতে এসেছিলাম ঝড়ের মধ্যে। তখন তোর সমস্ত কথা আমি আড়াল থেকে শুনেছি। তখন বুঝতে পেরেছি তোর আসল সুখ এখানেই আছে। বাবা তুমি বিশ্বাস করো, আমি বিক্রমকে পছন্দ করে কোনো ভুল করিনি। ও ভালো মানুষ, ও জীবনে অনেক সফল হবে। আমি বুঝতে পেরেছি ও ভালো মানুষ, তাই তো ছুটে এসেছি তোর কাছে ক্ষমা চাইতে। ক্ষমা করে দিবি না মা? দেব বাবা, অবশ্যই দেব। বাবা, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম আসল মানুষ কাকে বলে। আমি জানতাম একদিন আপনার ভুল ভাঙবেই, আর আপনি আপনার মেয়েকে মেনে নেবেন। শুধু আমার মেয়েকে নয়, আমি তোমাকেও মেনে নিলাম। তোমাকে আমি আমার জমিদারি দিতে চাই। ক্ষমা করবেন বাবা, জমিদারি নেওয়ার মতো সাহস এখনো আমার হয়নি। আমার কাছে কিছু টাকা জমানো আছে, আমি তা দিয়ে ব্যবসা করতে চাই। বেশ, তাহলে তুমি ব্যবসা করো, আমি তোমাকে সাহায্য করব। আর যখন তোমার জমিদারি নেওয়ার সাহস হবে তখন তুমি অবশ্যই জমিদারি নেবে। আজকে আমি অনেক খুশি বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমিও খুশি। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, এই গল্পে বিক্রমের কিসের ঘর ছিল?